প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুথাত সাওম। সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, বই বসন্তে, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে কবির আহমেদ মাসুম চিশতির একক শিল্পকর্ম প্রদর্শনী মেঘনাদ বধ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 4 মার্চ পর্যন্ত। ভূমি আর্ট গ্যালারি ও শিল্পাঙ্গনের যৌথ আয়োজনে ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 12 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী 12 স্টোরিজ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2025। ছুটির দিন ব্যতীত বইমেলা প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা এবং ছুটির দিন বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। অমর একুশে বইমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। বই আমাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে, একই সাথে কল্পনার শক্তিকে প্রসারিত করে। বই হলো জ্ঞানের উৎস যা আমাদের জীবনের পথকে আলোকিত করে। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলা 2025-এ প্রকাশিত নির্বাচিত বই নিয়ে এবার আমাদের বিশেষ আয়োজন বই বসন্তে। প্রিয় দর্শক, আমরা আমাদের এই সেগমেন্টে অমর একুশে বইমেলায় প্রকাশিত 2টি বই সম্পর্কে জানাবো। ধ্রুব এশিয়ার প্রচ্ছদ ডিজাইনের সৃজন থেকে প্রকাশিত হয়েছে এরশাদ সোহেলের কাব্যগ্রন্থ অতৃপ্ত শহর। আরাফাত করিমের প্রচ্ছদ ডিজাইনে দশমিক থেকে প্রকাশিত হয়েছে সুমন মাহমুদের মুক্ত গদ্য ইস্কাটনের লালবাড়িটা। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8টা 20 মিনিটে থাকছে শফিকুর রহমান শান্তনুর রচনায় সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। বলা তো সহজ, শোন, মুখটা ছোট করবি, প্রথমে বলবে ছোট, তারপর মুখটা বড় করবে। আম্মা চেষ্টা কর, পাবি, হয়ে যাবে। আসলে তোমার সাথে কথা বলাই নেই। আচ্ছা বল, মামা শনিটা দিল কেমনে? আব্বা নাকি তার বোনের ফুসলাই বিয়ে করছে। আমার মনে হয় কথাটা সত্যি। আরে পাপিয়া তো আমারে পছন্দ করতো, খাইরুল আমার উপর মাইন্ড করছিল না। হ্যাঁ, সে আমার প্রেমে হাবুডুবু খাইতো। তুই চিন্তা কর, একটা হাবুডুবু খাওয়া মেয়ে, সেই মেয়েরে আব্বা কিভাবে পটায় ফেলাইলো। আমার তো মনে হয় সে ব্ল্যাক ম্যাজিক জানে, ছলা কলা করে ম্যানেজ করে ফেলাইছে। তোমার মুখে কিচ্ছু আটকায় না। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। বৃষ্টি তো থেমেছে অনেক আগে, ভিজেছি আমি একা, আসতো যদি বিভীষিকা, খুঁজেও পেতে নাই আমার। রাত 9টা 30 মিনিটে থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। শোন, তোরে যে কথাটা বলবার জন্য ডাকছি সেটা হলো। হ্যাঁ বাবা, বলো। কি জুসির বিয়ে ঠিক করেছে নাকি? আরে না, সারাক্ষণ শুধু বিয়ের ব্যাপারে কথা বলে চলবে নাকি? অন্য একটা কথা বলি তাহলে। না তাহলে তুই মাসের শেষে যখন বেতন পাবি, ওইখান থেকে কি 1003 টাকা আলাদা করতে পারবি? কি কাজ বাবা? আমাদের পাশে একটা এতিমখানা আছে, বুঝলি? তো ভাবছিলাম যে 1003 টাকা যদি ওদেরকে দেওয়া যায় তাহলে ওদের খুব উপকার হবে। বাহ, এটা তো খুবই ভালো কথা। হ্যাঁ ঠিক আছে, এক কাজ করবো তাহলে। টাকাটা আমি তোমাকে দিব, তোমার হাত দিয়ে তুমি দিও। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়।
এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি কথা সাহিত্যিক ও প্রকাশক পারভেজ হোসেন। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? ভালো, আপনি ভালো তো? আমি ভালো আছি, আপনাকে পেলে খুবই ভালো লাগে। প্রত্যেক বছরই বইমেলার মাসটা আসলে আপনি আসেন, আমাদের আমন্ত্রণে সাড়া দেন, সেটা একটা আলাদা ভালো লাগার জায়গা। সংবেদ যেই প্রকাশনার প্রকাশক আপনি, সেটা তো আসলে দীর্ঘদিন ধরে কাজ করছে, তো এবারের বইমেলাতেও নিশ্চয়ই অনেক বই প্রকাশ করেছে সংবেদ। একটু জানতে চাই সংবেদ সম্পর্কে। না, একেবারেই এসেনশিয়াল না করলেই নয়, এরকম 2-4টা বই করেছি সংবেদ থেকে। আর পুরনো কিছু বইয়ের ফুরিয়ে গিয়েছিল, সেই বইগুলো রিপ্রিন্ট হয়েছে। আচ্ছা, সংবেদের প্রকাশনা বলতে এবার এই পর্যন্তই। তার মানে খুব কম সময় প্রস্তুতি নিতে হয়েছে। 5000 পর্যন্ত বই প্রকাশ পায় এই মেলায়, 4.5, 5। এটা হলো সরকারি হিসাব, বাংলা একাডেমি যে হিসাবটা দেয় তার চেয়েও বেশি হয়। সব বই তো আর বাংলা একাডেমিতে জমা পড়ে না, যারা যা জমা পড়েছে তার আলোকে হিসাবটা দেওয়া হয়। সবকিছু মিলিয়ে এবারের বইমেলাটা হয়তো সেই প্রত্যাশার জায়গাটা পূরণ করতে পারেনি, কিন্তু তারপরও একজন প্রকাশকের জায়গা থেকে কি মনে হচ্ছে যে এবারের বইমেলা কেমন হয়েছে সব মিলিয়ে? না, বইমেলার যে পরিসর, এটা নিয়েও একটা সন্দেহের মধ্যে ছিল একটা সময় পর্যন্ত, যে বইমেলা আবার বাংলা একাডেমির ভেতরে হবে, সামনে যে রাস্তাটা আছে সেটার মধ্যে হবে, পারমিশন পাওয়া যাবে কিনা সরোয়ার্দী উদ্যানে। শেষ পর্যন্ত সেটা হলো। তারপরও বলবো যে বাংলা একাডেমি এত বড় একটা আয়োজন করতে পেরেছে সফলভাবে। হ্যাঁ, প্রতিবন্ধকতা ছিল, তো সেইগুলোকে পার হয়ে শেষ পর্যন্ত যে মেলাটি হচ্ছে, এবং ভালোই তো। আমি তো দেখি যে পরিসরও কম নয়, এবং অনেক বেশি, গতবারের তুলনায় অনেক বেশি প্রকাশক এই মেলায় এবার অংশগ্রহণ করেছে। নতুন প্রকাশকও আছে, মানে এই মেলায় যারা আসতো না এরকম অনেক আছে, নতুন আছে, সব মিলিয়ে। আমরা প্রত্যেক বছরই দেখি যে ক্রেতা এবং দর্শনার্থী, মানে বইয়ের ক্রেতা এবং দর্শনার্থী, এই দুটো নিয়ে আমরা সবসময় একটা সংশয়ে থাকি যে আসলে কতখানি পাঠক আমরা পাচ্ছি বা নতুন পাঠক কতখানি তৈরি করতে পারছি। সেই প্রতিবন্ধকতা জায়গা বা সেই চ্যালেঞ্জের জায়গাটিকে খানিকটা কাটিয়ে উঠতে পারছি দিনে দিনে। দেখুন, এটা একটা তো চ্যালেঞ্জের বিষয়, বহু বছর ধরে আলাপ হচ্ছে যে আমরা ক্রমান্বয়ে পাঠক হারিয়ে ফেলছি কিনা, বইয়ের পাঠক। আমি আমার ব্যক্তিগত অভিমত যে একজন পাঠক তিনি কতখানি পাঠে সময় দিতে পারেন। 24 ঘন্টার মধ্যে তাকে এত বেশি বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট হতে হচ্ছে, এত মুখী হয়ে গেছে তার জীবনযাপন, যে সময়টা কমে গেছে। পাঠের যে সময়টা বরাদ্দ ছিল অতীতে আমাদের জীবনে, সেটা থেকে কাট করে 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 এখন স্বল্পটাই পাঠের জন্য আছে। জি, তো যে কারণে বইয়ের পাঠকও কমে গেছে আমার ধারণা। এখন নানামুখী পাঠ হচ্ছে, আমরা স্ক্রিনে অনেক কিছু পড়ছি, জি, ইউটিউব আমরা দেখছি, আমরা সবচেয়ে বড় জিনিস যেটা ফেসবুকে আমাদের অনেক বেশি সময় নষ্ট করছি আমরা। আমি নষ্ট করছি বলাটা যায় কিনা জানি না, ফেসবুকে সময় দিচ্ছি আমরা। জি, এখন তো আসলে সময়ের সাথে সাথে অনেক প্ল্যাটফর্ম বেড়েছে। যদি সোশ্যাল মিডিয়ার কথাই ধরি, সোশ্যাল মিডিয়াতে প্রত্যেক দিনই বলা যেতে পারে নিজেদের লেখা বা মনের ভাব প্রকাশ করছে। সেক্ষেত্রে নতুন লেখকদের বই ছাপবার যে প্রবণতা, সেটা কি কমে গেছে? না, সে অর্থে আমি বলবো না যে লেখালেখির বিষয়টা ফেসবুক আছে বলে বা প্রত্যেকের একটা ওয়াল আছে বলে কমে গেছে। কারণ একটা কবিতা হয়তো দেয়া যায় ওখানে, একটা গল্প হয়তো দেয়া যায়, একটা উপন্যাস তো আর দেয়া যায় না, কিংবা একটা বড় প্রবন্ধ তো আর দেয়া যায় না। ফেসবুকটা মূলত ছোট লেখার জন্য। আর এটা তো কমিউনিকেশনের বিষয় আসলে। হ্যাঁ, আমি আমার একটা লেখাকে, পূর্ণাঙ্গ একটা লেখাকে এখানে দিয়ে পাঠক ধরবো, এই কাজটা বোধহয় ওখানে হয় না, আর হলেও সেটা সুসম্পাদিত নয়, সুষ্ঠু হয় না। ফলে আমি মনে করি না যে লেখালেখির জায়গাটা ফেসবুক। পাঠক তৈরি করবার জন্য দায়ভারটা বা দায়িত্বটা আসলে মূলত কার? সেটা কি প্রকাশকদের না লেখকদের? বুদ্ধদেব বসু একটা কথা বলেছিলেন, আমি ছেলেবেলায় পড়েছি, যে একজন পাঠক কি লেখকের কাছাকাছি উঠে আসবেন, না একজন লেখক তার পাঠকের কথা চিন্তা করে তার কাছাকাছি চলে যাবেন? আসলে কেউ কারো কথা ভেবে এটা হয় না। আমি যখন একটি বই পড়ব, ওই বইয়ের জন্য প্রস্তুত হয়ে আমি পড়ব,
একজন লেখক যখন লিখবেন সে কি শুধু তার পাঠকের কথা বিবেচনা করে লিখবেন, সে তার লেখাটাই লিখবেন। আমি মনে করি যে পাঠক তৈরি লেখকের কাজ নয়। আচ্ছা। আর পাঠকরা কিন্তু আবার লেখক তৈরি করে এক অর্থে, এটা বলা যায় যে পাঠক যদি না থাকে তাহলে লেখক কেন লিখবেন? জি। ফলে পাঠক আছে বলেই লেখক লেখে, এটা ভাইস ভার্সা। হ্যাঁ, একে অপরের পরিপূরক, আমি তা মনে করি। সাধারণত আপনি যেহেতু একজন প্রকাশক, সুতরাং প্রকাশকের জায়গা থেকে দৃষ্টিভঙ্গি কি থাকে যে কোন ধরনের বই আপনি সংবেদে নিয়ে আসতে চান বা চান না, এই চিন্তা ভাবনাটা আপনি কিভাবে আসলে নির্বাচন করেন? এটা এক এক প্রকাশকের এক একটা দৃষ্টিভঙ্গি। বড় প্রকাশক যারা বিস্তর বই করেন তাদের তো আসলে বিস্তর বিষয়ের উপরও বই করতে হয়। একটা বিশেষ বিষয়কে বিবেচনায় নিলাম আর ওরকমই আমি থাকলাম, এটা হয় না। কিন্তু একজন প্রকাশককে অবশ্যই সুনির্বাচিত হতে হয় একদম, এবং বাজার মনিটরিং করে তারপরে তাকে সিদ্ধান্ত নিতে হয় যে আমি কোন বইটা কতগুলো করব। জি। তারপরে তাকে চিন্তা করতে হয় আমি কার কার লেখা প্রকাশ করব। কোনো প্রকাশক আছেন, যেমন আমরা ছোট কাগজ থেকে উঠে আসা প্রকাশক, আমরা বিশেষ দু একটি বিষয় নিয়েই থাকি। যেমন তরুণ লেখক যারা একটু মননশীল, যারা নতুন করে লিখতে আসছেন সৃজনশীলতার জায়গায়, এদেরকে নিয়ে আমাদের কাজ, এবং আমরা খুব বিবেচনা নিয়েই এগুলো করে থাকি। ব্যবসার বিবেচনাটা আমাদের কাছে বড় নয় যে ব্যবসা করার জন্য আমি যা যা করার করে ফেলবো। আমার সামাজিক দায়বদ্ধতা থাকে, প্রকাশনা সংস্থার দিকে তাকাবো না যে যেটা আমার কি দিয়ে শুরু করেছিলাম, কোথায় যেতে চাই। একটা ইচ্ছা তো থাকে, একটা স্বপ্ন থাকে, একটা উদ্দেশ্য থাকে, তো সেদিকেই ধাবিত হচ্ছি চিন্তা করে করে। এই যে উদ্দেশ্যের কথা বলছিলেন, কোন স্বপ্ন বা উদ্দেশ্য নিয়ে সংবেদ শুরু করা হয়েছিল আপনার? সংবেদ শুরু করা হয়েছিল মূলত ছোট কাগজ। তো আমরা যারা তখন তরুণ লেখক, নতুন কিছু লিখবো, নতুন করে ভাবছি, আমরা বড় কোনো কাগজে লিখবো না, নিজেদেরই একটা কাগজ করে সেখানে আমরা লেখা ছাপবো, এই করে করেই সংবেদটা হয়েছিল। তো ফলে আমি বলবো যে যারা আসলে নতুন কিছু করতে চায়, নতুন করে ভাবে, নতুন করে দেখতে চায়, সেটাই সংবেদের মূল জায়গা। সংবেদের বয়স কত হলো? 1984 সালে প্রথম বেরোয় সংবেদের প্রথম সংখ্যা। আচ্ছা। এরপরে 9টি সংখ্যা হয়ে এটা বন্ধ হয়ে যায়। আচ্ছা। তো এরপরে তার এই পত্রিকা আর বেরোয়নি, কারণ আমাদের দলটা ভেঙে গেল। অনেক দিন পর আমার বন্ধুরা আমাকে ধরেছে যে আবার সংবেদ করো। তো আমি বললাম যে এইটা আর সম্ভব না, কারণ আমরা যে গোষ্ঠীবদ্ধতা ছিল, আমাদের যে চিন্তা ছিল, আমরা যখন আমাদের সেরা লেখা দিয়ে আমাদের পত্রিকাটি ভরবো, এরকম আমাদের স্বপ্ন ছিল, উদ্দেশ্য ছিল, কাজ ছিল, সেটি আর সম্ভব না। ফলে একটি পাণ্ডুলিপি আমি পাই এডওয়ার্ড ডব্লিউ সাইদের উপরে লেখা আবিশ্ব বিবেকের কণ্ঠস্বর, আমার এক বন্ধুর। তো উনি প্রকাশক খুঁজে পাচ্ছেন না, তা আমি বললাম যে এটি আমিই করি না, বার করি, সংবাদ দিয়ে বার করি। আবার এই যে বার করলাম, তারপরে সংবাদ প্রকাশনা হলো। আচ্ছা। হ্যাঁ, তো ও বছরই না, একটা দুটো করে 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 সংবাদের আজকে প্রায় 18-19 বছর হয়ে গেল। আচ্ছা। আর প্রথম থেকে কি বইমেলার সাথে এই সংযোগটা ছিল, মানে বইমেলায় আপনারা অংশগ্রহণ করতেন সংবেদ? আমি সংবেদের দ্বিতীয় বই যখন বেরোয় তখন থেকে আমি মেলায় অংশগ্রহণ করেছি। আচ্ছা। কারণ অংশগ্রহণ করাটা একটু কষ্ট ছিল। তখন আমার বইগুলো বিক্রি করতো মাওলা ব্রাদার্স। আমরা যে কটা বই বের করেছি 4-5 বছরে মাওলা ব্রাদার্সের ওখানে রেখে আমরা বিক্রি করতাম। আচ্ছা। এরপরে মানে আলাদা করে স্টল ছিল না স্টল ছিল না। 5 বছর পর, হ্যাঁ, যবে থেকে এটা বের হয়েছে তার 5 বছর পরে আমরা প্রায় গোটা 10-12 বই নিয়ে প্রথমে স্টল দিই। তখন বাংলা একাডেমির ভেতরে মেলা হতো, ছোট্ট একটা স্টল নিয়ে আমরা বসতাম। কিন্তু কি দারুণ মেলা হতো তখন, প্রাণে ভরপুর ছিল। এখনো যে নাই বলবো না, কিন্তু দুটোর চরিত্র দুরকম ভাই, দুরকম। হ্যাঁ, তখনকার মন মানসিকতা, তখন এই মেলাকে কেন্দ্র করে যে উদ্দীপনা, যে উচ্ছ্বাস ছিল, ছোট হলেও দরিদ্র হলেও। বইয়ের দামটা মনে হয় তুলনামূলকভাবে কিছুটা বেশি। প্রকাশকের জায়গা থেকে আপনার চিন্তা ভাবনা কি এটা নিয়ে? আপনি অবাক হয়ে যাবেন বললে যে কাগজের দাম ছিল কয়েক বছর আগেও 1700 টাকা, 1600 টাকা ঋণ, সেটা এখন 3400-3500 টাকা ঋণ, একেবারে ডবল হয়ে গেছে। যে প্রেসে কালির দাম ছিল, এক সেট কালির দাম ছিল মাত্র 1600 টাকা, সেটা আজকে 3300 টাকা দিয়ে কিনতে হয়।
প্রত্যেকটা জায়গায় সব কিছু দ্বিগুণ হয়ে গেছে। তো বইয়ের দাম স্বাভাবিকভাবে, একটা সিগারেট কিনতে 20 টাকা লাগে, ভালো ভালো ব্র্যান্ডের একটা সিগারেটের দাম 20 টাকা। জি, তো সেই তুলনায় কি বইয়ের দাম খুব বেশি মনে হয় আপনার কাছে? লেখালেখির সাথে যোগাযোগটা অনেক আগে থেকে। একজন প্রকাশক হিসেবে যত না নিজেকে আবিষ্কার করেছেন, তার থেকে বেশি একজন লেখক হিসেবে নিজেকে আবিষ্কার করেছেন। এবারের বই মেলায় কি নতুন কোনো বই আসবার সম্ভাবনা আছে? না, আমার নিজের কোনো বই এবার নতুন কোনো বই মেলায় আসছে না। হরর নামে আমার একটা নভেলা ছিল, বইটা ফুরিয়ে গেছে, অনেক দিন হয়েছে। সেই বইটি এবার আবার নতুন করে মেলায় আসছে। আচ্ছা, আপনার অনেক প্রাপ্তি আছে, বেশ কিছু পুরস্কার আপনার ঝুলিতে আছে, কিন্তু সব থেকে বড় প্রাপ্তি একজন লেখক হিসেবে কি মনে করেন, কোনটা? দেখুন, পুরস্কার পেলে একটু আনন্দ হয় বটে, কিন্তু পুরস্কার পাওয়া মানেই একজন লেখকের সব কিছু আমি তা মনে করি না। পুরস্কার তার একটা স্বীকৃতি, জি, কিন্তু আসল স্বীকৃতি তো আমার পাঠক, তারা আমার লেখা পড়ে কি বলেন, কিংবা আমার লেখায় আমি কদ্দূর নিজেকে হাজির করতে পেরেছি, আমার চিন্তাকে, আমার বিশ্বাসকে, আমার ভালোবাসাকে, আমার যে দেখা, যে অবজারভেশন, সেটা আমার লেখায় কতখানি হাজির, কোন প্রক্রিয়ায় হাজির, আমি নতুন করে কিছু দিতে পারছি কি না, পারলাম কিনা, এইগুলির উপরে ডিপেন্ড করে। এবং এসব হলেই যে পুরস্কার হয় তাও যেমন নয়, আবার এসব কিছুই নাই, পুরস্কার হয়ে গেছে এই দেশে, সেটাও তো দেখলাম কম না। ফলে পুরস্কার, আমি ব্যক্তিগত আমার ধারণা যে পুরস্কার একজন লেখকের সব নয়, তার লেখাটাই আসল, তার পাঠক তার কাছে আসল। অনেক লেখকের এমন হয় যে লিখতে লিখতে একটা সময় সে নিজেকেই হারিয়ে ফেলে, বা একটা আবদ্ধ একটা জায়গা তৈরি হয় যেখান থেকে, যে গণ্ডি থেকে সে নিজেকে বের করতে পারে না। আপনার ক্ষেত্রে কখন এরকম হয়েছে লেখার ক্ষেত্রে? হ্যাঁ, অনেক লেখক তার নিজের লেখার জগতে বন্দী হয়ে যান। বন্দী হয়ে যাওয়াটাকে স্বাভাবিক নয়, আবার এই জায়গা থেকেই সে আবার বেরিয়ে পড়ে, তাই না? মানে নিজেকে আবিষ্কার করবার একটা নেশা থাকে মনে হয় এখানে। রবীন্দ্রনাথ বলতেন যে একটা লেখাই আমরা লিখছি সারা জীবন ধরে। জি, এবং আমিও মনে করি যে আমরা আমাকেই তো লিখি, তাই না? এই আমি যেমন আস্তে আস্তে সামনে এগোচ্ছি, ফলে আমার লেখাও এগোচ্ছে। আমি যখন থেমে যাচ্ছি, আমার লেখাও থেমে যাচ্ছে। আমার চিন্তা যখন গণ্ডিবদ্ধ হয়ে যাচ্ছে, আমার লেখাও কিন্তু গণ্ডিবদ্ধ হতে বাধ্য। ফলে এই টোটালটা মিলিয়েই তো একজন রাইটার, একজন মানুষ, একজন চিন্তাশীল বা সৃষ্টিশীল মানুষ। ফলে আপনি যে প্রশ্নটা করলেন, সেই অর্থে আমি বলবো যে আমাদের চেষ্টা, কিন্তু লেখকের চেষ্টা সবসময় থাকে নিজেকে অতিক্রম করে যাওয়ার, নিজেকে ছাড়িয়ে যাবার। কে কতখানি পারবেন, পারছেন, এটা সময়ের বিচার। জি, আমার হচ্ছে কিনা এটা সময় বিচার করবে। আপনার তো নিঃসন্দেহে অনেক বই পড়া হয়, কারোর লেখার প্রভাব আপনার লেখায় এসেছে? আমি যাদেরকে পড়তে পড়তে বড় হয়েছি, হ্যাঁ, আমার প্রিয়তম যে লেখকরা, জি, তাদের কারো না কারো প্রভাব তো কিছু না কিছু আছেই। কিন্তু সবসময় মনে হয়, যখনই স্মরণে আসে যে এটা বোধহয় ওর মতো হয়ে গেল, বা ওনার মতো হয়ে গেল, বা আমি বোধহয় এই জায়গাটাকে আমার ছেদ করে বেরিয়ে যাওয়া উচিত, তারপর সব কিছু সম্ভব হয় না। আমরা তো একটা ধারাবাহিকতার উপরে থাকি, আকাশ থেকে তো একজন লেখক এসে জন্মান না। জি, হ্যাঁ, একটা পরম্পরা তো থাকে, আমি পরম্পরার উপরে থাকতে পছন্দ করি। আচ্ছা, কবিতা আপনাকে টানে? নিশ্চয়ই টানে, কিন্তু আমি সবসময় আমার কবি বন্ধুদের বলি আমি কবিতা বুঝি না। আমি বোধহয় কবিতা বোঝার চেষ্টাও করি না, আমি কবিতা পড়তে ভালোবাসি। আচ্ছা, মানে কবিতা বোঝার চেষ্টা করেন না, কিন্তু কবিতা পড়তে ভালোবাসি, কবিতা দ্বারা আন্দোলিত হই। আচ্ছা, আমার মনে হয় কবিতা বুঝতে চাওয়াটা একটা ফুলের সৌন্দর্যে বা মাধুর্যে আমি যেমন পুলকিত হই, একটা কবিতার রূপরস গন্ধ আছে, সেটা দিয়ে আন্দোলিত হওয়াটাই বড় কথা। এটা যে দিতে পারে, আবার চেতনায় যে অনুরণন তোলে না তা না, কিন্তু বুঝতে চাওয়া বলতে কি মিন করে আমি জানি। কবিতা এমন একটা জিনিস, বুঝে ওঠা যায় না, যেটা সৌন্দর্য শুধুমাত্র অবলোকন করা যায়। সত্যিকার কবিতা, সত্যি মানে যেটা অসাধারণ কবিতা, তাকে বোঝা যায়, আসলে তাকে ছোঁয়া যায় না। আপনি যদি একটা রজনীগন্ধার ডাটার দিকে তাকিয়ে তার সৌন্দর্যকে ছুঁতে চান, আপনি পারবেন?
আপনি ডাটাটা হাতাবেন, এক পর্যায়ে ওটা মলিন হয়ে যাবে। হ্যাঁ, দারুণ বললেন, ভীষণ ভালো লাগলো ভাইয়া, আপনার সাথে কথা বলতে বরাবরই ভালো লাগে। আজকে আমাদের আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আর শুভকামনা রইল সকল কাজের জন্য। আপনাকেও ধন্যবাদ, ভালো লাগলো খুব। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।